হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার। বিরাট জাউনরা বিদ্রোহ করছে, অফিসারদের হত্যা করছে, ডিজি স্যারকে গ্রেফতার করছে। আমাদেরকে বাঁচান, আল্লাহর দোহাই লাগে, এখনই ফুসপাড়ানের ব্যবস্থা করো। হেডকোয়ার্টার থেকে কর্নেল গুলজারকে বলছে, আপনি শান্ত হন, আমরা এখনই ফুসপাড়ানের ব্যবস্থা করছি। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডার বিদ্রোহের দিন কর্নেল গুলজার ঠিক এভাবে জীবন বাঁচানোর আকুতি করেছিল, কিন্তু হেডকোয়ার্টার থেকে সাহায্য আসছে বলে যে আশ্বাস দিয়েছিল, সেই সাহায্য এসেছে পরের দিন, অর্থাৎ 26 ফেব্রুয়ারি। কিন্তু এই 24 ঘন্টা শাহাদাত বরণ করেছে বিডিআরের দায়িত্ব পালনরত 57 জন চৌকুশ অফিসার। কর্নেল গুলজারের দুঃসাহসিক অভিযানের কথা আজও বাংলাদেশের মানুষ গর্বের সাথে স্মরণ করছে। জিম্পি সারা দেশে বোমা মেরে মানুষ হত্যার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল, তার পরিসমাপ্তি ঘটায় এই কর্নেল গুলজার। তিনি জিম্পির নেতা শেখ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেন এবং পরে তাকে ফাঁসির মুখোমুখি করেন। অথচ কর্নেল গুলজারের এই অভিযানের কারণে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। তার হত্যার পেছনে ভূমিকা ছিল আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম। আর শেখ আব্দুর রহমান ছিল মির্জা আজমের আপন দুলাভাই। বিদ্রোহের দিন মির্জা আজমকে বিডিআরের একাধিক জওয়ানের সাথে মোবাইল ফোনে কথা বলতে দেখা গিয়েছে এবং মির্জা আজম বলেছিল কর্নেল গুলজারের দুটি চোখ উঠাইয়ে নিতে এবং তার লাশ পুড়িয়ে দিতে। সাধারণ মানুষের মনে আজও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক কি কারণে বিডিআর বিদ্রোহ হয়েছিল? প্রকৃত কারণ ছিল 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের যুদ্ধে বিডিআর এবং বিএসএফ এর যুদ্ধে বিএসএফ এর 150 জন জওয়ান নিহত হয়েছিল। এর আগে সিলেটের পাদুয়ায় যুদ্ধে 15 জন বিএসএফ এর সদস্য নিহত হয়েছিল। এরপর ভারতের ডিফেন্স মিনিস্টার লোকসভায় জানান দিয়েছিলেন এই হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদদে এবং তৎকালীন সেনাবাহিনীর প্রধান মঈন আহমেদের পরোক্ষ সহযোগিতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং মঈন আহমেদ এবং ফখরুদ্দিন তত্ত্বাবধানের সরকার আমলে মঈন আহমেদ ভারত সফর করেন। সেখানে তিনি সেনা সরকারের স্থায়িত্ব প্রস্তাব করেন, কিন্তু ভারত তাতে রাজি ছিল না। ভারত মঈন আহমেদকে প্রস্তাব করে, তোমার নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং তুমি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাও। আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় বিডিআর বিদ্রোহের পর্দার আড়ালে কুশলভের ভূমিকা পালন করেছিল মঈন আহমেদ, যার কারণে নিহত সেনা অফিসারদের জানাজা পড়তে গেলে কয়েকজন সেনা অফিসার তাকে শেয়ার নিয়ে মারতে গিয়েছিল। পিলখানা হত্যাকাণ্ড কিভাবে, কোথায়, কিভাবে, কাদেরকে হত্যা করা হয়েছে এবং কোথায় থেকে বিডিআর বিদ্রোহ এবং সেনা অফিসারদেরকে হত্যা করা যে ষড়যন্ত্র, সেটা শুরু হয়েছে বিস্তারিত জানাবো। যাদের থেকে আমি সংবাদ সংগ্রহ করছি তাদের সবাই সেই সংবাদ দেওয়ার ক্ষেত্রে যোগ্য ছিলেন এবং যোগ্যতর। যাদের মধ্যে আছেন সরকারের উচ্চপদস্থ সামরিক অফিসার, গোয়েন্দা অফিসার এবং রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক। আমি তাদের পরিচয় দিতে অপগ্রহতা গ্রহণ করছি। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি তাদের পরিচয় দিতে পারছি না বিভিন্ন কারণ। বিডিআর হত্যাকাণ্ডে যারা যাদের সম্পৃক্ততা আছে তাদের কারণে আমি লুকাইনি। তদন্তে যাদের নাম এসেছে আমি সকলের নাম প্রকাশ করছি। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এই ভিডিওটা বানানোর পূর্বে ইতিপূর্বে আরেকটি ভিডিও বানাইছি। এই ভিডিওতে অথবা ওই ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে আপনি তথ্য পেয়ে যাবেন এবং বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন মানুষের নাম একাধিকবার এসেছে। যাদের নাম আপনারা এই ভিডিও পাবেন না তাদের নাম ওই ভিডিওতে পেয়ে যাবেন। অবশ্যই পেয়ে যাবেন যারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আর বিডিআর বিদ্রোহ এবং আর্মি হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমি তদন্ত করতে যাই। আমার তদন্ত এত বড় হয়েছে আমি যদি পুরো তদন্ত আপনাদের সামনে উল্লেখ করতে যাই তাহলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। এত বড় ভিডিও বানানোর ক্ষমতা আমার নাই, যার ফলে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মোটামুটি উপরে দেওয়ার চেষ্টা করছে। আর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনারা যারা সম্পূর্ণ জানতে চান, বিস্তারিত জানতে চান, তারা নিচে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি একটি লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিস্তারিত আমার তদন্তে যা কিছু উঠে এসেছে সম্পূর্ণ আপনাদেরকে দেওয়া হবে। আওয়ামী লীগের নেতা মির্জা আজম নানক তপস এই ঘটনার মূল টুল হিসাবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পৃষ্ঠপোষকতায় এর সবচেয়ে বড় অংশ ছিল। এই প্রেক্ষাপটে পিলখানা বিদ্রোহের প্রস্তুতি ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের আয়তায় নিয়ে আসা হয়, যাতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সংশ্লিষ্টতা পর্যন্ত পাওয়া যায়। 2008 সালে নভেম্বর মাসে সজীব অজের জয় জৈনিক কালসিবাকের নামে যুক্তরাষ্ট্র একটি প্রকাশিত নিবন্ধে জয় এবং তার মা অর্থাৎ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিত হত্যাকাণ্ড নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতির ইঙ্গিতের কথা বলা হয়। হাজার হাজার ইসলামী মৌলবাদী জঙ্গি নিয়োগের ওই নিবন্ধনে জয় বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীকে অভিযুক্ত করেন। সাধারণ নির্বাচনের প্রচারণার মধ্যভাগে উপস্থিত ছিল একজন প্রধানমন্ত্রীর ছেলে। এই জাতীয় রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং বহির্বিশ্বের দলটি নির্বাচনের ভাবমূর্তি এবং তার নেতাদের ক্ষমতা লাভের আশাকে ক্ষুণ্ণ করেছিল। তবে বাংলাদেশে তা হয়নি। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বরাবরই 1971 স্বাধীনতার যুদ্ধে তাদের নেতৃত্ব হয়েছিল বলে
তারা দাবি করে আসছেন। সে কারণে দেশ শাসনে তার দলের সবচেয়ে বেশি অধিকার রয়েছে। প্রকৃতপক্ষে তাদের দাবি জোরালো হয় সমর্থনে তারা তাদের বিরোধীদের দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধী বলে অভিযুক্ত করেছেন। তাছাড়া যখন যুক্তরাষ্ট্র তথাকথিত ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভারত ও ইসরায়েল সে কুসেটারে যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগ তা অনুধাবন করতে পেরেছিল। আওয়ামী লীগপন্থী কলামিস্ট আব্দুল গফফার চৌধুরী পর্যন্ত বলেছিলেন, সেনাবাহিনীতে যদি 30% হিন্দু নিয়োগ দেওয়া যায় তাহলে কোনো সমস্যাই থাকবে না। এই বক্তব্য অনুসরণ করে সাবেক সিভিল সার্ভিস সদস্য অর্থাৎ কূটনীতিক অলিউল ইসলাম, যার স্ত্রী আওয়ামী লীগের একজন প্রাক্তন এমপি, তার গবেষণায় পেয়েছেন বলে দাবি করেছেন। গত 7 বছরে সেনাবাহিনীর সব ধরনের নিয়োগে এবং 1/3 মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসবাদের আখড়া হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল বহির্বিশ্বে। আর এর পিছনে কাজ করতে হলে কেন কিভাবে সেনাবাহিনীকে তারা ধ্বংস করছে এবং 3টি ভিত্তির উপর তারা দাঁড়িয়েছিল। 1, ইসলামী প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসবাদের সুদিঘর। 2, সেনাবাহিনী হচ্ছে সন্ত্রাসবাদের গডফাদার এবং বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত রাখতে হলে উভয়কে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর এরপরে শুরু হয় পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্র। আর যে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র শুরু হয়েছিল 2008 সালের নির্বাচনের আগে। 24 ফেব্রুয়ারি এই প্রচারণা তুঙ্গে উঠলে বিদ্রোহের মাত্র একদিন আগে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগের সংসদ সদস্যগণ সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় এবং সাথে সাথে তারা বলে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হবে। বিদ্রোহ ছড়িয়ে পড়লে বিডিআরের দায়িত্ব পালনরত একজন নতুন ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলামকে অপেক্ষা থাকতে দেখা যায় এবং বিদ্রোহের পরপরই তাকে যোগদান করার পরই তাকে মেজর জেনারেল পদোন্নতি করা হয়। বিদ্রোহের তদন্তে গঠিত সরকারের তদন্তে কমিশনের সদস্য নিয়োগ করা হয়। কয়েকদিনের মধ্যে তিনি প্রচার করতে থাকেন যে তার নিরাপত্তা বাহিনীকে নতুনভাবে নামকরণ করতে হবে, নতুন পোশাক এবং নতুন প্রতীক দেওয়া হবে এবং সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন করতে হবে। সিআরসি নিযুক্ত করে একটি নতুন বর্ডার কর্মকর্তাদের কমান্ডো পরিচালনা করতে হবে। কমান্ডোর ক্ষেত্রে সেনাবাহিনী থেকে পুনর্গঠিত সীমান্ত রক্ষী বাহিনীকে দূরে রাখা তার প্রস্তাবটি বিদ্রোহের অন্যতম দাবি ছিল। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিল দ্বিমুখী। এক পরিকল্পনা অনুযায়ী প্রকাশ্যে যাতে বিডিআর সপ্তাহ 2009 সাল উদযাপনে বিডিআর দরবার মহলে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করা হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী বিক্ষিপ্ত বিডিআর জওয়ানদের উপস্থিতি এবং সকল অফিসারকে 25 তারিখ জিম্মি দশায় রাখা হবে এবং রেশন, বেতন ভাতা এবং জাতিসংঘ কমিশন ইত্যাদি কমান্ডিং অবস্থান থেকে সেনাবাহিনী কর্মকর্তাদের দূরে রাখার বিষয় তাদের 22 দফা দাবি পেশ করবে। কিন্তু প্রধানমন্ত্রী তখন সেনাপ্রধান মোয়েনকে, পররাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, এলএলজির প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে বিদ্রোহীদের সাথে কথাবার্তা এবং আলাপ আলোচনা করতে পাঠান যাতে বিডিআর জওয়ানদের দাবি সুরাহা করা হয়। এর মধ্যস্থ হিসাবে তিনি বিদ্রোহীদের নেতা বনে যায়। এই পরিকল্পনার কিছুটা সেই সময় মেজর জেনারেল শাকিল আহমেদ জানতেন, কিন্তু তার ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। অন্যথায় 2008 সালের শেষের দিকে 6 কোটি টাকা সহ তার স্ত্রী দেশ ত্যাগের ব্যর্থ প্রচেষ্টা ঘটনার পর বিচারের মুখোমুখি হতো। যদি এই ঘটনার সাথে সেনাপ্রধান জেনারেল মোয়েনও ছিল এবং তার স্ত্রী ছিল এবং জেনারেল মোয়েন এর থেকে ভাগ পেয়েছিল। পরবর্তী সময় জেনারেল মোয়েনের স্ত্রীর কথায় তাকে দেশ ত্যাগ করার সুযোগ দেয়। তাকে এবং তার স্ত্রীকে ফৌজদারি বিধানে দণ্ডিত করা যেত, যার ফলে সে কিছুটা জেনেও কিছুই করতে পারেনি। সে জানতে পেরেছিল যে একটি পরিকল্পনা হতে পারে, একটি বিদ্রোহের একটি আশ্বাস ছিল এবং বিদ্রোহ হতে পারে সেটা জানছিল, কিন্তু এভাবে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হবে সেটা জানতো না। মেজর জেনারেল শাকিল আহমেদ আগেই বুঝতে পেরেছেন একটি ষড়যন্ত্র চলছে। লেফটেন্যান্ট কর্নেল আমিন, যিনি পরে শহীদ হয়েছিলেন, 21 তারিখ সকালে জওয়ানদের রিপোর্ট পেয়েছিলেন। তিনি দ্রুত তার কাছে ছুটে যান, অর্থাৎ মেজর জেনারেল শাকিল আহমেদের কাছে ছুটে যান। মেজর জেনারেল শাকিল আহমেদ তাকে পরামর্শ দেন কাউন্টার রিপ্লেট পরিবিলি করতে। 22 তারিখ জানা যায় যে অস্ত্রগার থেকে 3টি জিএমজি হারিয়ে গিয়েছিল। এই কথা জানাজানির পরেও কর্মকর্তাদের অস্ত্রগার পাহারার দায়িত্ব দেন। এত কিছু হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 তারিখ পিলখানায় যান। প্রধানমন্ত্রী যখন কোন সামরিক বা আধা সামরিক বাহিনীর পরিদর্শন করেন, সেটা ব্যবহৃত সকল অস্ত্রের ফায়ারিং পিল সরিয়ে নেওয়া হয়, এসএসএফ নিশ্চিত করে। এমন কিন্তু প্রধানমন্ত্রী বডিগার্ড হিসেবে এমন কোন অস্ত্র ব্যবহার করতে পারবে না যাতে গুলি চালানো যায়। প্রধানমন্ত্রী পরিদর্শনে এরূপ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কিভাবে প্রধানমন্ত্রী পিলখানা পরিদর্শন করলেন? কারণ সেই রিপোর্ট গুলো কোথায় থেকে এসেছিল? 3টি এসএমজি কোথায় হারিয়ে গেল? 24 তারিখ প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে মেজর জেনারেল শাকিল আহমেদ উদ্যত হওয়ার প্রয়োজন ছিল না। তিনি জানতেন প্রধানমন্ত্রী নিজেই সতর্ক থাকবেন এবং কেন 26 তারিখে নির্ধারিত ডিনার বাতিল করলেন তিনি তা করতে পারবেন, কারণ অপেক্ষমান নাটকের আন্তঃপান্ত সবকিছুই হলো শেখ হাসিনার জানা। সেনাবাহিনীকে কেন সামরিক সমাধানে নিপত্ত করতে সরকারের সক্ষমতা। পিলখানা হত্যাকাণ্ডের প্রমাণাদি যত বেশি সম্ভব নিচ্ছিন্ন করে ফেলা। 25 তারিখ দুপুর থেকে পিলখানার অভ্যন্তরে সামরিক কমান্ডারদের দায়িত্ব দেওয়া হয়, যা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী হিসেবে তার দায়িত্বের ভিতরে পড়ে না। নানুক এটি নিশ্চিত করতে চেয়েছিল যে বিদ্রোহী নিহত সেনা অফিসারের লাশ এবং 25 এবং 26 তারিখের রাতে গণ কবরে ফুতে ফেলা এবং দরবার হলকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করা, যাতে হত্যাকাণ্ডের কোনো চিহ্নই না থাকে। আগে উল্লেখ করা হয়েছে সেনা
সেনাপ্রধানের নিকট থেকে সামরিক বাহিনী দিয়ে এই বিদ্রোহ দমন করানোর প্রত্যাশা দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রত্যাশা দেওয়া হয়েছে সেই প্রত্যাশা যদি সঠিক হতো তারপরে কি পরিস্থিতি হতো এবং তারপরে কি করা যাবে তা পরিকল্পনার ভিতরে বিস্তারিত আঁকা ছিল। আর সেনাপ্রধান মঈন যদি অভিযান চালাতো তাহলে তাকে চাকরিচ্যুত করা হতো এবং সাথে সাথে তাদের যে দুর্নীতি সমস্ত দুর্নীতি মানুষের সামনে উপস্থিত করা হতো এবং দেশের যুদ্ধ অবস্থা তৈরি হতো এবং দেশের ভিতরে গৃহ যুদ্ধ লাগাই যেত হাসিনা। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিআরকে হত্যা করে সমস্ত অপরাধ সেনাবাহিনীর উপরে চাপাই দেওয়া হতো। আর প্রধানমন্ত্রী যখন যুদ্ধের ঘোষণা দিত তখন ভারত থেকে সেনাবাহিনী পাঠিয়ে শেখ হাসিনাকে সাহায্য করা হতো এবং আন্তর্জাতিক মিডিয়া দেখাতো যে দেশের ভিতরে যুদ্ধ লেগেছে এবং আন্তর্জাতিক মিডিয়া এটা প্রচার করতো জঙ্গি জামাত এবং বিভিন্ন মানুষরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এভাবে প্রচারণার মাধ্যমে সেনাবাহিনীর মান সম্মানকে ক্ষুণ্ণ করা হয়। আর ভারত কিভাবে হাসিনাকে সাহায্য করতো আমি সেটা প্রথম ভিডিওতে বিস্তারিত বলেছি। আর বিদ্রোহ অকার্য করার আশঙ্কা করেছিল বিদ্রোহীরা, কিন্তু একমাত্র সেনা অভিযানের মাধ্যমে। যদি সেনা অভিযান করতো তাহলে এই বিদ্রোহ অকার্যকর হয়ে যেত। বিদ্রোহ অকার্য হওয়ার আশঙ্কা করেছিল ভারত। তার প্রমাণ হচ্ছে ভারতের সামরিক প্রস্তুতি। আর কেমন ভাবে ভারত সামরিক প্রস্তুতি নিয়েছিল সেটা আমি প্রথম ভিডিওতে বলেছি। এবং সেনাপ্রধানকে অপসারণ পূর্বক তাকে সরকারের নির্দেশ অমান্য করা এবং জরুরি অবস্থানের সময় বিভিন্ন অপতৎপরের সাথে বিচারের কাঠগড়ায় নিক্ষেপ করা হতো। তেমন ধরনের বিচারের পাশাপাশি এবং সরকারের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের এই মর্মে ভয়াবহ ক্যাম্পেইন চালানোর জন্য আগে থেকে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়। যদি এই বিদ্রোহ ব্যর্থ এবং সেনাবাহিনীকে যদি হত্যা করা না যায় তাহলে ক্যাম্পেইন চালানো হবে। কেমন ক্যাম্পেইন চালানো হবে সেটা বিস্তারিত পরে বলছি। এর পাশাপাশি অভিযানে হত্যাকাণ্ডের সাথে জিএমবি জামাত এবং বিএনপির যোগসুযোগ পরিকল্পিত কাহিনী ক্যাম্পেইনে তুলে ধরা হতো এবং এই ক্যাম্পেইনকে মজবুত করার জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা কর্মকর্তা, র্যাব, ডিজিএফআই, পুলিশ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ করা হতো। আর সম্ভাব্য এমন তৎপরতা চালালে হাসিনার যত অপরাধ ছিল সমস্ত অপরাধ ঢেকে যেত এবং আন্তর্জাতিক গণমাধ্যম এগুলি ছড়িয়ে দিত এবং বিশ্বের মাঝে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করত। যদি ভুলক্রমে কোনোভাবে বিদ্রোহের সাথে সরকারের সম্পৃক্ততা জানাজানি হয়ে যায় তাহলে বলির পাঠা বানানো হতো সাহারা খাতুনকে এবং তাকে অপারেশন করে সোহেল তাজকে পূর্ণমন্ত্রী বানানো হয়। এই পরিকল্পনা সহ 1 নং 2 নং পরিকল্পনা মোতাবেক পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। কেউ পছন্দ না করলে এটা স্বীকার করতে হবে যে পরিকল্পনাকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে একেবারেই নির্ভুল ছিল। আমাদের বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ দীর্ঘ 9 মাস হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর 55 জন অফিসার নিহত হয়েছিল। তাদের মধ্যে সকলেই যুদ্ধে নিহত হয়নি, কেউ কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এবং কেউ সাধারণভাবে মৃত্যুবরণ করেছে। কিন্তু সেনাবাহিনীর কোন সেক্টর কমান্ডার এই মৃত্যুর তালিকায় ছিল না। অথচ বিডিআর বিদ্রোহের নামে মাত্র 2 দিনে হত্যা করা হয়েছে 2 জন মেজর জেনারেল, 2 জন ব্রিগেডিয়ার জেনারেল, 16 জন কর্নেল এবং 10 জন লেফটেন্যান্ট কর্নেল, 23 জন মেজর এবং 2 জন ক্যাপ্টেন। মেডিকেল কেয়ারে 3 জন অফিসার। বিদ্রোহীদের উপস্থিতি সেনাদের 2/3 অংশ নিহত হলো। এই পরিশেষ ঘটনার সুদূর প্রসারী পরিণতি নিয়ে ভাবার আগে দেখা যাক বাংলাদেশের ষড়যন্ত্রকারী এবং কোথায় থেকে কিভাবে তারা ষড়যন্ত্র করে। 24 ফেব্রুয়ারি রাত 10টা থেকে 11টার মধ্যে ঢাকার জিকে তদন্ত একটি ফিলিং স্টেশনের মালিক অতিউর রহমান আতাউর তার মোবাইল থেকে বিডিআর ডিজিকে একটি ফোন কলে এই মর্মে জানানো যায় যে, স্যার আপনাকে কালকে পিলখানায় মেরে ফেলা হবে, আপনি কালকে অনুষ্ঠানে যাবেন। এই ফোন কল র্যাব আবার হেডকোয়ার্টার থেকে আরিফেতে শুনে। কিছু সময়ের মধ্যে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। যদিও পিলখানা হত্যাকাণ্ডের পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। র্যাব এত গুরুত্বপূর্ণ তথ্য কেন তদন্তে উঠায়নি? কেন সরকার এবং র্যাব এটাকে দামাচাপা দিতে চেয়েছিল? বিডিআর মহাপরিচালক যদিও জানতো একটি হট্টগোল হবে, কিন্তু সে জানতো না এর সাথে সেনাবাহিনীর উপরস্থ অনেক কর্মকর্তারা জড়িত। সে এটা জানতো না। যদি সে এটা জানতো তাহলে সে পদক্ষেপ নিত তার মতো করে এবং তাদেরকে সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাসের নামে তাদেরকে যে ধোঁকা দিয়েছে। তারা যদি জানতো তাদেরকে ধোঁকা দেওয়া হবে তারা সেই অনুযায়ী তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করত। অবশ্যই তারা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট হতে পারত। তাদের মধ্যে অনেক নামকরা কমান্ডার অফিসার ছিল। তারা সহজে কিছু এসএমজি ছিনিয়ে নিয়ে ছোট ছোট গ্রুপে বিভক্ত করে দিত বিদ্রোহীদের। তাদেরকে শেষ করতে না পারলেও তাদের ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন করতে পারত এবং এভাবে সেনাবাহিনীদের তারা হত্যা করতে পারতো না। আর পিলখানা যখন হত্যাকাণ্ড চলছিল তখন জেনারেল মঈনের স্ত্রীর কাছে বিভিন্ন অফিসারের স্ত্রীরা ফোন দিচ্ছিল। তখন তাদের সাথে তারা পরামর্শ করছিল। তারা বলছিল ইনকামিং কম এবং বিভিন্নভাবে বকবক করতেছিল এবং তাদের কথা শুনলো না। এর দ্বারা বোঝা যায় জেনারেল মঈন স্পষ্টভাবে এবং তার স্ত্রী স্পষ্টভাবে জানতো এই হত্যাকাণ্ড হবে এবং হত্যাকাণ্ড কিভাবে এবং কিভাবে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করবে সেনাবাহিনীর জেনারেল মঈনও জানতো এবং তার স্ত্রী পর্যন্ত জানতো। সকাল 10:30 র্যাবের 10 নং অফিসাররা পিলখানা 10 নং গেটের সংলগ্ন নিচু উচ্চতরের দেওয়ালের নিকটে পৌঁছে যায়।
সেই দেওয়ালের সন্নিহিত বেসামরিক এলাকা থেকে বিডিআর সদর দপ্তর থেকে আলাদা করা হয়। ওই জায়গা ছিল বিদ্রোহ দমনের ঝাঁটিকা অভিযান শুরু করে সদর দপ্তরকে মুক্ত করার সবচাইতে উপযোগ্য জায়গা। কিন্তু 11:30টার দিকে র্যাবের এডিজি কর্নেল রেজানুর 10 নং র্যাবের অফিসারদের এবং অধিনায়কদের পিলখানা থেকে 3 কিলোমিটার দূরে বেরিবেদ এলাকায় গিয়ে অবস্থান করার নির্দেশ দেন। এটা কার নির্দেশ হয়েছিল এবং কারা করেছিল এটা পরবর্তীতে জানা যায় যে প্রধানমন্ত্রীর সাথে এবং 10 নং র্যাবের প্রধানের সাথে রেজানুরের সাথে তৎকালীন সবসময় কথা হতো এবং তারা পরিচিত ছিল ব্যক্তিগতভাবে। আর পিলখানা থেকে র্যাব সরে যাওয়ার পরে বিদ্রোহ দমনের সমস্ত পথ বন্ধ করে দেয় র্যাবই। ওই পথ দিয়ে বিদ্রোহীরা সদর দপ্তরে অস্ত্রগার লুণ্ঠন করে। আওয়ামী লীগের কমিশনার তোরাবলীর বাসভবনে অস্ত্রগুলো ছাত্রলীগ ক্যাডারদের মাঝে বিতরণ করা হয়। তার চাইতে বড় সুবিধা যে সেই পথ দিয়ে বিডিআর বিদ্রোহী হত্যাকারী নিরাপদে হাজারিবাগ জিগাতলা এলাকা দিয়ে বিনা বাধায় পালাই যায়। স্পষ্টতই বিদ্রোহীদের অনুকূলে একটি কৌশলগত পদক্ষেপ ছিল। আরো উল্লেখ করা যায় 10 নংয়ের পাশাপাশি র্যাব 2 এবং 3 ধানমন্ডি এলাকায় মোতায়েন করা হলেও তাদেরকে দিয়ে বিদ্রোহ দমন করার কোনো উদ্যোগে নেওয়া হয়নি এবং তাদেরকে কোনো লড়চাড় করতেও দেখা যায়নি। তারপরে তারা বিদ্রোহীদেরকে পালাই দেওয়ার মতো সুযোগ করে দিয়েছে, নিজ হাতে নিজেই তৈরি করে দিয়েছে এবং বিদ্রোহী দমনের যে পরিকল্পনা ছিল সমস্ত পরিকল্পনা বন্ধ করে দেয় এই র্যাব বাহিনী। বিডিআরের ডিজি নিহত হয় সকাল 10:30টায়। ভারতীয় টিভি চ্যানেল 24 ঘন্টায় বিস্ময়কর অতি অল্প সময়ের ভিতরে বিডিআর ডিজি এবং তার স্ত্রী নিহত হওয়ার সংবাদ প্রচার করে সকাল 11টায়। ভারতের একটি চ্যানেল এনডিটিভি তার সংবাদ শিরোনামে 12টায় দেখা যায় এবং পরে সংবাদ প্রচার করা হয় 12:15 সময়। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এই বিদ্রোহের খবর চাপা দিয়ে রাখা হয় 26 তারিখ সন্ধ্যা পর্যন্ত। অথচ কর্নেল মজিদ এবং লেফটেন্যান্ট কর্নেল এনায়েতের লাশ উদ্ধার করা হয় 25 তারিখ বিকালে 2:30টার সময়। এদিকে বিকালে 3:30 বাংলাদেশের মিডিয়া কটা করে প্রচার করে কিভাবে নানক বিডিআরদের সাথে কথা বলতে যাচ্ছে। পরবর্তী সময় তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যাচ্ছিল এবং প্রধানমন্ত্রীর সরকারি ভবনে তারা প্রবেশ করছিল। বিডিআর ডিজিকে মারছে এই বিষয়ে কোনো সংবাদই প্রচার করে না আমাদের বাংলাদেশের গণমাধ্যম এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ টেলিভিশন। প্রধানমন্ত্রীর সাথে উত্তর সভা চলে 1 ঘন্টা 50 মিনিট। আর এর মাঝখানে প্রধানমন্ত্রী একটি কল রিসিভ করার পরপরই বিদ্রোহীদের সাথে বলে যে তোমরা তো বিডিআর ডিজিকে মেরে ফেলেছো। আর এই সময় বিদ্রোহীদের নেতা তৌহিদ ডিএডি বলেন তাহলে সম্ভবত বিডিআর ডিজি মারা গিয়েছে। এর দ্বারা বোঝা যায় বিদ্রোহীদের নেতা তৌহিদ সেও জানতো না যে বিডিআর ডিজিকে হত্যা করা হয়েছে। সে এমন ভাবে বলছে তাহলে সম্ভবত আপনি যে শুনছেন তাহলে মারা গিয়েছে। এর দ্বারা বোঝা যায় সে মারা গিয়েছে তারাও জানে না, অর্থাৎ যেই প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে আসছে এবং যারা বিদ্রোহ করছে তারা জানে না, বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ যে মারা গেছে তারাই সেটা জানতো না। অথচ ভারতীয় টিভি চ্যানেলে লাগাতার ধারাবাহিকভাবে একের পর এক সংবাদ প্রচার করছে আমাদের বাংলাদেশের ভিতরে বিডিআররা বিদ্রোহ করছে এবং সেনাবাহিনীর অফিসারদের হত্যা করছে এবং সাথে সাথে বিডিআরদের ডিজি তাকে হত্যা করছে। এর খবর আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া জানে না, যারা বিদ্রোহ করছে তারাও জানে না। কিন্তু ভারতীয় টিভি চ্যানেলে কিভাবে জেনে গেল? উক্ত ফোন কলের বার্তা লাভের পরও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে একটি স্পষ্ট মনে হয় যে এখনো পর্যন্ত রক্তপাত ঘটেনি। এখন পর্যন্ত বিডিআর ডিজি এবং বিডিআরের ভিতরে যে সমস্ত বিদ্রোহ করছে তারা এখনো পর্যন্ত সেনাবাহিনীর কোনো অফিসার বা কাউকেই মারেনি। এটা বুঝে গেছিল উক্ত বার্তার পরে, কেননা যারা বিদ্রোহ করছে বিদ্রোহের নেতারা প্রথম যে জানে না তারা মারা গিয়েছে। আর বিডিআর বিদ্রোহী নেতা তৌহিদের সাথে কথা বলার পর এবং প্রধানমন্ত্রীর সাথে সেই বৈঠক করার পরের সময় সেনাবাহিনীর যে অফিসার তাদের স্ত্রীকে এবং তাদের আত্মীয় স্বজন সিকিউরিটি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য কোনো কাউকে নিয়োগ করা হয়নি। এর দ্বারা বোঝা যায় এখনো পর্যন্ত বিডিআর ডিজি এবং সাথে সাথে করা হয়েছে তাদেরকে সেই সময় পর্যন্ত হত্যা করেনি যেই সময় প্রধানমন্ত্রীর সাথে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সাথে যে সময় তারা বৈঠক করছে সেই সময় পর্যন্ত বিডিআর ডিজি সহকারে বাংলাদেশ সেনাবাহিনী এবং অফিসারদেরকে সেই সময় বিডিআর পিলখানার ভিতরে হত্যা করেনি। আর বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার পর তারা যখন পুনরায় বিডিআর সদর দপ্তরে যান, বিডিআর সদর দপ্তরে যাই তারপরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের নির্দেশ হত্যা করায় তারা দেখে হত্যা করে। ইতিপূর্বে 2-1 জনকে মারা হয়েছে, বিডিআর ডিজিকে হত্যা করে এবং ফলভাবে যে 57 জন চৌকুশ সেনা অফিসারকে হত্যা করেছে সেই সময় পর্যন্ত হত্যা করেনি। নানক গিয়ে এবং সারা খাতুন গিয়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ গিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়ে এবং ভারতের গোয়েন্দা সংস্থা র আগেই ঢুকে গিয়েছে। আমি যে প্রথম যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওতে আমি দেখাই দিয়েছি কিভাবে ভারতের গোয়েন্দা সংস্থা র ঢুকেছে এবং কোন গিট দিয়ে ঢুকেছে এবং তারা কিসের মাধ্যমে ঢুকেছে সেটা আমি প্রথম ভিডিওতে বলেছি। যাদের দেখতে মন চায় আমি তাদেরকে বলছি। আর তারপর প্রধানমন্ত্রীর নাতি তপস বলে যে বিডিআর ডিজির প্রধান বানানো হবে, বিডিআর জেনারেল বানানো হলো তৌহিদকে। আর পরবর্তী সময় এটা কাল দিবালোকে স্পষ্ট হয়ে যায় কাদের মাধ্যমে এবং কাদের নির্দেশে কাদের ষড়যন্ত্রে এদেরকে হত্যা করা হয়েছে।
দরবার হলের একটি টয়লেটে কর্নেল ইবদান জীবিত ছিল। সেখানে তিনি জোহরের নামাজ আদায় করার পর তার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলেন। রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল আফতাব তার সহকর্মী এবং ব্রিগেডিয়ার জেনারেল কর্নেলের নিকটে বিকাল 4:30টার সময় এই মর্মে 3টি SMS প্রেরণ করেন যে, আমি দরবার হলে বেঁচে আছি, দয়া করে আমাদেরকে বাঁচাও। গুরুতরভাবে আহত মেজর মোসাদ্দেক ফোন কলে তাকে বাঁচানোর আশ্বাস দেওয়ার পরও তাকে বাঁচানোর জন্য এবং সেনাবাহিনীর অফিসারদেরকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থাই করা হয়নি। তাদেরকে শুধু আশ্বাসই দিয়েছে আপনাদেরকে বাঁচানো হবে। যারাই ফোন করেছে মেজর গুলজার থেকে অনেকে ফোন করেছে বিভিন্ন মাধ্যমে, তাদেরকে সকলকে আশ্বাস দিয়েছিল আপনাদেরকে বাঁচানো হবে, কিন্তু আশ্বাসই শুধু দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তাদেরকে নিরাপদ দেওয়ার কথা ছিল এবং তাদেরকে বাঁচানোর কথা ছিল, সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তী সময় মেজর মোসাদ্দেকের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিকাল 5:30টার সময় নিহত হয়। সন্ধ্যা রাতের দিকে পিলখানা থেকে অ্যাম্বুলেন্সে যোগে আহতদের হস্তান্তরের কাজ শুরু হয়, কিন্তু এটা ছিল একটি বাহানা। অ্যাম্বুলেন্সে করে 12টি খুনিদের বদ্ধ ভূমি থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। পিলখানা থেকে অ্যাম্বুলেন্সে তাদেরকে বের করার পর তাদেরকে নির্ধারিত পয়েন্টে অপেক্ষমান মাইক্রোবাসে উঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ বিমানবন্দর থেকে তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন বিকেলে পুলিশের আইজি নূর মোহাম্মদ পিলখানা তার সদ্য বিবাহিত কন্যাকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে পিলখানা প্রবেশ করার জন্য কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমতি প্রার্থনা করে, কিন্তু তার প্রার্থনা মঞ্জুর করা হলো না। বিক্ষিপ্ত হয়ে আইজি মরিয়া হয়ে এলে একাই যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এমন অবস্থায় সাহারা খাতুন অস্ত্র সমর্পণ এবং অফিসারের পরিবার পরিজনকে উদ্ধার করার নাটক শুরু করে। তো সাহারা খাতুন কেবলমাত্র ঐশী ভবন থেকে আইজি নূরের কন্যাকে উদ্ধার করে এবং বিদ্রোহের ষড়যন্ত্র জড়িত কর্নেল কামরুজ্জামানের স্ত্রী এবং মিসেস আকবরকে উদ্ধার করে নিয়েছেন। এমনকি ওই ভবনের দোতলায় পর্যন্ত তিনি যাননি। এছাড়া ওই ভবনের যত মানুষ ছিল তাদেরকে বিদ্রোহীদের হাতে ছেড়ে দিয়েছে মারার জন্য। সাহারা খাতুন পিলখানা ত্যাগ করার পরপরই কর্নেল আফতাবকে হত্যা করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর আগমনে তার মনে হয় এটা বিশ্বাস হয়েছিল যে বিদ্রোহীদের নিষ্পত্তি হয়েছে, তাই তিনি গোপন স্থান থেকে বাইর হয়ে আসেন এবং তার স্ত্রী এবং তার কন্যার সাথে দেখা করতে যান। কোয়ার্টার ঘাট অভিমুখে যাওয়ার প্রতি তাকে গুলি করে হত্যা করা হয়। কর্নেল রেজাকেও হত্যা করা হয় 3টার সময়। সাহারা খাতুন প্রত্যাবর্তন করার পরে কর্নেল ইলাহিকেও হত্যা করা হয়, আর সে মেন হলে পালাইয়েছিল, সেখান থেকে বের হলে তাকে হত্যা করা হয়। এভাবে বেশ কয়েকজন অফিসারকে হত্যা করা হয় সরকার প্রধান এবং নিজের সেনাবাহিনীর প্রধানের বিশ্বাসঘাতকতায়। জাতীয় নিরাপত্তা বিধানে নিবেদিত প্রাণ এসব অফিসারের জীবন্ত প্রদীপ অল্প সময়ে নিভে যায়, আর সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করার জন্য কোনো ফুসরতি পায়নি। স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার দালালি করতে তারা ব্যস্ত ছিল। এই জঘন্য হত্যাকাণ্ড যখন চলছিল তখন মির্জা আজম অবধারিত বিদ্রোহীদের সাথে সে হত্যাকারীদের সুনিশ্চিতভাবে কর্নেল গুজরের চোখ তুলে ফেলতে বলে এবং তার লাশ পুড়িয়ে দিতে বলে এবং তার লাশ এমনভাবে বিকৃত করে ফেলে যে 15 দিন পরে ডিএনএ টেস্ট করার মাধ্যমে তার লাশ শনাক্ত করা যায় শেখ আব্দুর রহমান কি ছিল এবং কার বোন জামাই ছিল, বিস্তারিত আমি ভিডিওর শুরুতে বলেছি। প্রধানমন্ত্রীর বাড়িতে বিকেলে দোদুল্যমান বৈঠক যখন চলছিল তখন নানক লাউড স্পিকারে পিলখানা বিডিআর সদর দপ্তরে 3 কিলোমিটার এলাকার মধ্যে অবস্থানকারী সকল এলাকাবাসীদেরকে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। পরে রাতের দিকে বিডিআর সদর দপ্তরে বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ করে দেওয়া হয়, আর সেই অন্ধকার আচ্ছন্ন পরিবেশে দরকার ছিল ভাড়াটে এবং স্থানীয় হত্যাকারীদের নিরাপদে যেন সেখান থেকে সরাই নিয়ে যেতে পারে। পরের দিন সকালে বিডিআর সদর দপ্তরের ভিতর থেকে কিছু বাড়ি থেকে কিছু মানুষকে উদ্ধার করা হয় যারা ভাগ্যক্রমে বেঁচে ছিল। উদ্ধার করে মির্জা আজম এবং নানক, এবং উদ্ধার করার পর তাদেরকে বলে মিডিয়ার সাথে কোনো ধরনের কোনো কথা না বলতে এবং তাদের পরিবার এবং তাদের সেনাবাহিনী যে অফিসার তাদের সাথে কি কথোপকথন হয়েছে তা কোনোভাবেই যেন দেশের মিডিয়া এবং দেশের মানুষ কোনোভাবেই জানতে না পারে। আর জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এটা করেছিল যে অতি অল্প সময়ের ভিতরে যে পিলখানার ভিতরে যেটা হয়েছে সেটা যেন কোনোভাবেই মানুষের সামনে না আসে। ওটা থেকে দুটি বিষয় হয়েছিল, সেটা হলো পিলখানা অভ্যন্তরে বর্বর হত্যাকাণ্ডের পাশাপাশি পরিবার পরিজনের উপর নির্যাতন, ধর্ষণ সহকারে অপরাধের বিভিন্ন খবর দেশবাসী যদি অল্প সময়ের ভিতরে জানা যায় তাহলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যে উপরস্থ কর্মকর্তা ছিল তারা। আর দ্বিতীয় হলো এটা নিশ্চিত করা যে সেনা অভিযান যেন কোনোভাবেই না হয় এবং মৃতদেহগুলো সরিয়ে ফেলা এবং রক্তপাত এবং ধ্বংসের সকল চিহ্ন মুছে ফেলা যায়। এই কারণে তাদেরকে বলা হয়েছে চুপ থাকতে, যদি তারা কথা বলে তাহলে তাদের পরিবার এবং তাদের স্বামীদেরকে হত্যা করা হবে। 26 তারিখের রাতে নানকের নির্দেশে পিলখানার বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বন্ধ করা হয়। সে সময় সকল ধরনের পরমাণু নিশ্চিহ্ন করার জন্য হত্যা করা সেনা অফিসারের লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়। আর লাশগুলো পুড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় বিডিআর হিন্দু জওয়ানদের। আর যদি মুসলমানদেরকে দেওয়া হয় তারা কখনোই এটা করবে না, যার পর এই দায়িত্বগুলো দেওয়া হয় হিন্দু জওয়ানদের। আর সেনাবাহিনী অফিসারদের লাশগুলো পুড়িয়ে দেওয়ার পর তাদের যে সমস্ত জায়গায় যে সমস্ত মৃত্যুর চিহ্ন আছে, হত্যার যে সমস্ত চিহ্ন আছে, একালে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেয় এই হিন্দু জওয়ানরাই। আর তারপর 2 দিন পরে সন্ধানকারী কর্মকর্তা তদন্ত কমিটি যখন সেখানে যায়, তারা কোনো ধরনের মৃত্যুর চিহ্নই খুঁজে পায় না, কেননা তারা সেখানে গিয়েছিল মৃত্যুর চিহ্ন লুকানোর জন্য। কারণ তারা সরকারের কারণে গিয়েছে, সরকারের নির্দেশে গিয়েছিল, তারা যে সমস্ত নির্দেশনা মুছতে পারেনি, কেন হত্যাকারী সবসময় একটা না একটা চিহ্ন রেখেই যায়। সেই সমস্ত চিহ্নগুলো মুছে ফেলানোর জন্য তাদেরকে পাঠানো হয়। তারা টানা 30 ঘন্টার বেশি হত্যাকারীদের যে সমস্ত নির্দেশন ছিল সমস্ত নির্দেশন সেখান থেকে সরাই ফেলে পরবর্তী সময় সেনাবাহিনী যে সমস্ত অফিসার ছিল, যে সমস্ত অফিসারকে হত্যা করা হয়েছে তাদের পক্ষে যারা কথা বলেছে তাদের সেই বৈঠক ছিল। আর বিডিআর জওয়ানদের সেনাবাহিনী অফিসার যেটা হত্যা করা হয়েছে, সেই জওয়ানরা সেই জওয়ানদের বিরুদ্ধে যারা কথা বলেছে পরবর্তী সময় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক এককার মৃত্যু দুয়ারে পেটাই অনেকে শহীদের সম্মুখীন করা হয়েছে। এই ধরনের অনেক খবর আপনি পেয়ে যাবেন। পিলখানা হত্যাকাণ্ডের পর অনেক সেনাবাহিনী লাগাতার কয়েকদিন পর পর হত্যা হচ্ছিল, অনেক সেনাবাহিনী নিহত হচ্ছিল। তাদের প্রাথমিক তদন্তকালে 12টি বিদেশি খুনিরা যে জাল ইউনিফর্ম পরিধান শেষে ফেলে রেখে গিয়েছিল, তার প্রস্তুতকারী দর্জির দোকানদারদেরকে খুঁজে পেয়েছিল র্যাব বাহিনী। সে সকল খুনিদের পিলখানা থেকে পলায়ন করার জন্য এয়ারপোর্টে যাবার পথে যে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল এবং যে মাইক্রোবাস ব্যবহার করেছিল সব ছিল ভুয়া প্লেট। আমার একটি প্রশ্ন, সাহারা খাতুনের সাথে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রীদের সাথে যে অ্যাম্বুলেন্স গিয়েছিল, সেই অ্যাম্বুলেন্স কিভাবে হতে পারে ভুয়া প্লেট এবং ভুয়া অ্যাম্বুলেন্স? এতটুকু প্রশ্নটা আপনাদের মাথা ওঠে না? কিভাবে ভুয়া নাম্বার প্লেট নিয়ে সাহারা খাতুনের সাথে যেতে পারে? এবং যে অ্যাম্বুলেন্স গিয়েছে সেটা ভুয়া এবং যে মাইক্রোবাস ব্যবহার করা হয়েছে সেটা পর্যন্ত নাম্বার প্লেট ভুয়া ছিল। এটা কিভাবে হতে পারে? এত ভুয়া কিভাবে হয়? এমন যে সময় যায় সে সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। 26 তারিখে বন্ধ হয়েছে, 25 তারিখও বন্ধ হয়েছে। কেন কিভাবে বন্ধ হয়ে যায়? রাতের বেলায় কেন বন্ধ হয়ে যায়? আর যে সময় অ্যাম্বুলেন্স ঢোকে সে সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় হঠাৎ করে। আর বিদেশি প্রযোজকদের উদ্দেশ্য বিশ্লেষণে আমি প্রথমে পিলখানা হত্যাকাণ্ডে তাদের উদ্দেশ্য কি ছিল আমি শুরুতেই সেটা বর্ণনা করে আসছি। আর ভারত বলেছিল যে হত্যাকাণ্ডের বদলা না হবে, হত্যাকাণ্ডের বদলা নিয়েছে কিভাবে? বিডিআরকে ধ্বংস করে। আর কিভাবে বিডিআরকে ধ্বংস করছে সেই কথা ভুলে গেলে আমাদের চলবে না। যাতে এমনভাবে পূর্ণ ঘটনার কথা বলা হয়েছে যাতে ভারতের বিএসএফ এর সুবিধা হয়। আর বিদ্রোহের সময় প্রধানমন্ত্রী ছেলে সজীব অজয় জয় ওয়ালফেসকে বলেছিলেন যে সেনা কর্মচারীদের দুর্নীতির কারণে এটা হয়েছিল। তবে বিদ্রোহীদের চাহিদা বিবেচনা সুস্পষ্ট ছিল এবং তাদেরকে পদোন্নতি দিতে হবে এবং তাদের বেতন ভাতাও বাড়াতে হবে। আর শেষে যে দাবিতে বিদ্রোহীদের কাছ থেকে জোরালো হয়েছিল সেই দাবিটা হলো সেনাবাহিনী থেকে বিডিআরকে প্রত্যাহার করা। ভারত চেয়েছিল যে সেনাবাহিনী এবং বিডিআর জন্য আলাদা হয়ে যায়। আর বিডিআর এবং সেনাবাহিনী আলাদা হয়ে গেলে এবং সেনাবাহিনীর কমান্ডে যদি বিডিআর না থাকে তাহলে ভারতের বিএসএফ এর সাথে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি প্রতিনিয়ত মার খাবে এবং তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। দেশ রক্ষার জন্য তাদের সেই স্প্রিয়া থাকবে না যে স্পিড সেনাবাহিনীর ভিতরে আছে, সেই স্পিড কিন্তু বিজিবির ভিতরে নেই। আমাদের বাংলাদেশে যে বিডিআরকে পরিবর্তন করা হয় সেই পর থেকে 2009 সালের পরে পরিবর্তন করে যে আমাদের বাংলাদেশে বিজিবি তৈরি করা হয়, সেই বিজিবি কিন্তু দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে কথা বলে না। এই যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের বুকে গুলি চালাইছে এবং যেই জায়গায় সেনাবাহিনী গুলি চালায়নি, যে জায়গায় পুলিশ গুলি চালাইতে ভয় কাঁপছে, সেই জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি সেই কুকুরগুলা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্রদের উপর গুলি চালাইছে। তাদের ভিতরে সেই পরিমাণ দেশপ্রেম নাই যে সময় সেনাবাহিনীর নেতৃত্বে থাকার সময় তাদের ভিতরে যে দেশপ্রেম ছিল, তাদের ভিতরে যে স্পিড ছিল দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশ রক্ষার যে স্পিড ছিল সেই পরিমাণ স্পিড নেই। আর বিডিআর কর্মকাণ্ড সম্পর্কে ওকিবল সকলেই জানেন যে বিডিআর একটি আধা সামরিক বাহিনী। বিডিআর অথবা সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান দুটি কাজ, এক হলো সীমান্ত চোরাচালান বন্ধ করা আর দ্বিতীয় হলো আন্তর্জাতিক সীমানা কোনো প্রতিবেশীদের জন্য বাংলাদেশে ঢুকতে না পারে। বিডিআর কাজ ছিল এটা, সীমান্ত রক্ষী বাহিনীর কাজই হলো এটা। এবং কিভাবে তাদের পোশাক, বেশ, সমস্ত স্লোগান, সমস্ত জিনিস পরিবর্তন করে সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর কমান্ডো থেকে তাদেরকে বাইর করা হয়েছে। এখন সীমান্তে বিএসএফ এর হাতে দিনের পর দিন মার খায়। সীমান্তে বিএসএফ এর সাথে তাদের সাথে নতজানুভাবে তাদের সাথে কথা বলতে হয় আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে। সর্বশেষ কথা হলো ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিএসএফ যেভাবে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অথবা বিডিআর যেভাবে চেয়েছিল, বিডিআরকে যেভাবে হওয়ার মতো ঠিক তেমনই হয়েছে। এখন আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড
বিজেপি ততটা সেনাবাহিনীর মতো কোনো অতটা কঠোর ট্রেনিং না, সাধারণ সিম্পলি ট্রেনিং এর মাধ্যমে তারা এখন তৈরি হয়। তাদের ভিতরে এখন তত পরিমাণ দেশপ্রেম নাই যত পরিমাণ দেশপ্রেম ছিল বিডিআর থাকতে অথবা সেনাবাহিনীর কর্মকর্তা সেনাবাহিনীর কমান্ডে থাকতে তাদের ভিতরে যে পরিমাণ দেশপ্রেম ছিল, যার ফলে একের পর এক সীমান্ত উত্তেজনা হওয়ার পর আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সবসময় চুপ থাকে। এই তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির আঙ্গুল ফেলে দেয়, চোখ উঠে নেয়, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয় এবং একের পর এক গত এই 14-15 বছর একের পর এক সীমান্তে আমাদের বাংলাদেশে মানুষ মরছে। আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির কোনো কথাই শুনতে পেরেছেন? এখন নতুন করে স্বাধীন হয়েছে, তারপর এখন তাদের উত্তেজনা বাড়ছে, সেই উত্তেজনা এখন তারা কথা বলছে। কিন্তু এত বছর তাদের এই উত্তেজনা, এই স্বাধীনতা এবং সীমান্ত রক্ষা করা এই কাজগুলো কোথায় ছিল? আমি সীমান্ত নিয়ে একটি ভিডিও বানাই, সেখানে আমি আওয়ামী লীগ আমলে তারা বিএসএফকে আমাদের বাংলাদেশের জায়গা ছেড়ে দিয়েছে, এখন নতুন করে সেই জায়গা দখল করার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপিকে যুদ্ধ করতে হয়, কথা বলতে হয়, বৈঠক করতে হয়, বিভিন্ন ধরনের হামলা মামলা বিভিন্ন ধরনের কাজকর্ম করার ধারা তাদের থেকে সেই জায়গাগুলো উদ্ধার করা এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। আমি সেই ভিডিওতে বলেছি, এই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারেন। সর্বশেষ কথা হলো ভারতের গোয়েন্দা সংস্থা র এবং সাথে সাথে ভারতের বিএসএফ যেমন বর্ডার গার্ড বিজেপি চেয়েছিল তেমন বর্ডার গার্ড বিজেপি হয়েছে, যার কারণে এখন আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন হচ্ছে। তারা এখন আমাদের বাংলাদেশের মানুষের জনগণের উপর গুলি চালাইতে দ্বিধাবোধ করে না, কিন্তু বর্ডারে মার খাবে, তাদের লাশ নিয়ে যাবে এবং সাধারণ বাংলাদেশের মানুষকে মারবে, তারপরে সেখানে নতজানু থাকবে, সেখানে বর্ডারে তারা গুলি করতে পারেন। এভাবেই চলছে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি। আর যে সমস্ত প্রশ্নের উত্তর 25 ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কাছে কি গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল? বিডিআর প্রয়াত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বশেষ কি কথা হয়েছিল? প্রধানমন্ত্রী কেন 25 ফেব্রুয়ারি ডিনারে যেতে অস্বীকার করলেন এবং 25 এবং 26 ফেব্রুয়ারি কার নির্দেশে বিডিআর হেডকোয়ার্টার আশেপাশে লোকজনকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিরাপদ দূরত্ব সরে যেতে কেন বলা হয়েছিল? 25 ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন কর্নেল মুকিত বিডিআর সদর দপ্তর থেকে সেনাবাহিনী এবং বিডিআর মহাপরিচালকের বিরুদ্ধে ফ্যাক্স বার্তা পাঠিয়েছিলেন? বিডিআর সদর দপ্তরের 5 নং গেটে সেদিন কেন পুলিশ এবং র্যাবের সদস্যকে মোতায়েন করা হয়নি? প্রধানমন্ত্রী কেন ঘটনা জানার 4 ঘন্টা পরে নানকাবু আজমকে দায়িত্ব দিয়েছিলেন? বিডিআর বিদ্রোহীদের যে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল তাদের নাম ঠিকানা প্রধানমন্ত্রী বাসভবনে ঢোকার সময় কেন রেজিস্টার করা হয়নি? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্রোহীদের নেতা ডিএ তৌহিদ ইসলাম জানাইছিলেন বিডিআর এর ডিজি সহ কয়েকজন অফিসারকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে কেন 26 ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত গোপন রাখা হলো? বাংলাদেশ টেলিভিশন কেন সেদিন বিদ্রোহের ঘটনা প্রচার করেনি? বিদ্রোহীরা কেন প্রধানমন্ত্রীকে আমাদের নেত্রী বলে উল্লেখ করেছেন এবং কিছু বিদ্রোহ কেন আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন? ঘটনার সময় বিডিআর হেডকোয়ার্টার দেশের বাইরে থেকে একাধিক ফোন কল এসেছিল, তদন্তকারীরা এগুলো কি খোঁজ করে বাইরে করেছে? প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজিত জয়কে 26 ফেব্রুয়ারি কেন পালাই যাওয়া কিছু বিদ্রোহীদের সঙ্গে দুবাই দেখা করেছিলেন? জয় দুবাই এয়ারপোর্টে কেন পালাই যাওয়া বিদ্রোহীদের হাতে একটি করে ইনভেলেট দিয়েছিলেন? আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে কেন জয় বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচনা করেন এবং বিদ্রোহের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন? তদন্ত শেষ হওয়ার আগে জয় কেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিলেন কেন? সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি কেন নির্দিষ্ট কয়েকটি দেশের সাথে সরকারের কাছে ফোনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সেনাবাহিনীর বিদ্রোহ ঠেকাতে সাহায্য চেয়েছিলেন? আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন খান আলমগীর 27 ফেব্রুয়ারি কেন দেশ ছেড়ে পালাই যাওয়ার চেষ্টা করেছিলেন? মন্ত্রী ফারুক আহমেদ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ডিফেন্স ফোর্সের জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এটা কেন বলেছিলেন? সরকার কেন পুলিশের আইজিবিকে তদন্ত প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল? কারণ শালায় কেন নবনিযুক্ত ঢাকার পুলিশ কমিশনার ইংরেজি গণমাধ্যমে স্কুলে জঙ্গি হামলার আশঙ্কা কেন প্রকাশ করেছিলেন? প্রধানমন্ত্রী বিডিআর সদর দপ্তর এবং সেনা কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের উচ্চতর সেনাবাহিনীতে অভিযান চালাতে দিলেন না কেন? তথ্য সংগ্রহের নামে সিআইডি দল বিডিআর সদর দপ্তর থেকে কি সরাইছিল? বিডিআর সদর দপ্তরে পাহাড়রত পুলিশ সদস্যরা 30 ঘন্টার বেশি সময় ধরে কোন ধরনের এবং কি কি প্রমাণাদি সেখান থেকে সরাইছিলেন? 26 ফেব্রুয়ারি আত্মসমর্পণ করার পর রাতের অন্ধকারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্ষমতাসীন দলের অন্যান্য নেতারা কেন বিডিআর সদর দপ্তরে গিয়েছিলেন? ঘটনার পর থেকে সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার কেন লুকিয়েছিলেন? আওয়ামী লীগপন্থী একদল সাংবাদিক কেন অব্যাহতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাইয়েছেন এবং বেসামরিক আদালতের জন্য তারাই দাবি করেছিলেন এবং সাথে সাথে আওয়ামী লীগের অনেক নেতারা বেসামরিক আদালত দাবি করেছিলেন কেন? ভারতীয় গণমাধ্যমে যে ধরনের বক্তব্য আসে ক্ষমতাসীন দলের কণ্ঠে ঠিক সেই ধরনের বক্তব্য কেন বারবার আসছে?